আচ্ছা দেখো, হ্যাঁ শুনতে পাচ্ছ প্রত্যেকেই? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তোমাদের হ্যাঁ স্যার। ক্যাগ হয়ে গেছিল, ইউপিএসসি হয়ে গেছিল, এখন করাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ক্যাগ এবং ইউপিএসসি এবং সুপ্রিম কোর্ট, এই চারটেকে কনস্টিটিউশনাল ওয়াচডগ বলা হয়, এটা তোমরা জানো। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, ইলেকশন মানে নির্বাচন, এটা তোমরা জানো। তাই প্রথম লাইনেই বলা হচ্ছে, দেখো, দ্য প্রিএম্বল অফ আওয়ার কনস্টিটিউশন ডিক্লিয়ার্স দ্যাট ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক রিপাবলিক। ভারতবর্ষের সংবিধানের যে প্রিএম্বেল, সেখানেই তোমরা পড়েছো যে আমাদের দেশ একটা গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। গণতন্ত্র এবং প্রজাতন্ত্র এই দুটোর ক্ষেত্রেই নির্বাচন তো ম্যান্ডেটরি। অর্থাৎ নির্বাচন ছাড়া গণতন্ত্র সম্ভব নয়, নির্বাচন ছাড়া প্রজাতন্ত্র সম্ভব নয়। রিপাবলিক মানে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষ, বা একটা প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষ তাদের দেশের সর্বোচ্চ যে হায়েস্ট ইউনিট আছে তাকে নির্বাচন করে, সেটাই রিপাবলিক। যে পদ্ধতিতে আমরা প্রেসিডেন্ট নির্বাচন করি। ডেমোক্রেটিক, ওই দেশের সাধারণ মানুষ বা যে কোনো দেশের সাধারণ মানুষ একটা পদ্ধতির মাধ্যমে সেই দেশের মন্ত্রী পরিষদকে নির্বাচন, সেটাই হচ্ছে ডেমোক্রেটিক। ঠিক আছে, রিপাবলিক আর ডেমোক্রেটিক এই দুটো জিনিস যেখানেই থাকছে, তার মানে সেখানে নির্বাচন ব্যাপারটা থাকবে। এবং এই নির্বাচন যদি যথাযথভাবে না হয়, এই নির্বাচন যদি নিউট্রাল না হয়, এই নির্বাচন যদি পক্ষপাতহীন না হয়, তাহলে কিন্তু না সঠিক ডেমোক্রেটিক কান্ট্রি তৈরি হতে পারবে, না সঠিক রিপাবলিক কান্ট্রি তৈরি হতে পারবে। বোঝা গেল? তাহলে প্রথম লাইনটার তাৎপর্য হচ্ছে যে ভারতবর্ষ কিন্তু একটা ডেমোক্রেটিক রিপাবলিক। এখানে কিন্তু আমাদের সবসময়ই মনে রাখতে হবে যে একটা ভোটাভুটির ব্যাপার থাকবেই। ভোট ছাড়া কিন্তু ডেমোক্রেসি বা রিপাবলিক কোনো কিছুই চালানো সম্ভব নয়। পরের লাইনটাতে বলছে, দেখো, দ্য মেকার্স অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের মেকার্সরা অর্থাৎ গণপরিষদের সদস্যরা যারা সংবিধান তৈরি করেছিলেন, অ্যাডপ্টেড দ্য অ্যাডাল্ট ভোটিং সিস্টেম অফ নট লেস দ্যান 21 ইয়ার্স। অ্যাডাল্ট ভোটিং সিস্টেম যেটা তৈরি করেছিল সেটা 21 বছরের ছিল, অর্থাৎ 21 বছর বয়স হলে তবেই তারা ভোট দিতে পারত। অর্থাৎ অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী, অ্যাজ পার দ্য মেকার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, 21 বছরের বেশি বয়স হলেই তবে সে এই ভোটিং সিস্টেমের অন্তর্গত হতে পারত, হুইচ ওয়াজ সাবসিকুয়েন্টলি লোয়ার্ড টু 18 ইয়ার্স বাই 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988। 1988 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 21 বছরটাকে কমিয়ে 18 বছর করা হয়। এবং ডিউরিং রাজীব গান্ধী এরা, মানে সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। দ্বিতীয় বুলেটিনে কি বলছে, আমাদের সংবিধানের যারা মেকার্স তারা এই নিয়ম করেছিলেন যে 21 বছর হলে তবেই তার মানুষ বা সাধারণ মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এটাকে পরে 61তম সংবিধান সংশোধন 1988 সালে এটাকে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। অর্থাৎ বর্তমানে 18 বছর বয়স হলে তবেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি।
নেক্সট লাইনটা দেখো, ইলেকশন কমিশন ওয়াজ এস্টাবলিশড অন 25 জানুয়ারি 1950। 25শে জানুয়ারি 1950 এই দিনে ইলেকশন কমিশন এস্টাবলিশড হয়। সেই জন্যই এই 25শে জানুয়ারি যে দিনটা, 25শে জানুয়ারি দিনটাকে আমরা ভোটার্স ডে অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষে ভোটার্স ডে হিসাবে পালন করে থাকি। এটা পরে আমরা পড়বো, চাপ নেই। আচ্ছা, ফার্স্ট পার্লামেন্টারি ভোট ইন ইন্ডিয়া 1951 থেকে 52। 1951 শেষে শুরু হয়েছিল, 52 শুরুতে গিয়ে শেষ হয়েছিল। 1951-52-তে ভারতবর্ষে প্রথম পার্লামেন্টারি ভোট হয়, অর্থাৎ এই স্বাধীন ভারতে প্রথম যে ভোটাভুটি সেটা 1951-52 সালে হয়ে থাকে। ঠিক আছে, প্রথম স্লাইডটা বোঝা গেছে আশা করছি। পরেরটাতে যাচ্ছি। জয়, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট। টুম্পা নেই আজকে। আচ্ছা ঢিক ঢাক করে সুতাপার কথা কিছু শুনতেই পেলাম না। আচ্ছা, ইলেকশন পরের স্লাইডটা শুরু করছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ আ পার্মানেন্ট কনস্টিটিউশনাল বডি। আগেও এটা শুনেছো, আগের দিন বলেছি, পার্মানেন্ট কনস্টিটিউশনাল বডি মানে এমন একটা সাংবিধানিক বডি যেটাকে কেউ কখনো সংবিধান থেকে অ্যামেন্ড করে মুছে ফেলতে পারবে না। অর্থাৎ এই সংবিধান যতদিন আছে ততদিন এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থাকবে। কেউ অ্যামেন্ডমেন্ট করে বললো যে এবার আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াটাকে একদম বাদ দিয়ে দিচ্ছি, পার্ট 15টাকে অমিট করে দিচ্ছি, এমনটা করা যাবে না। বোঝা গেল? স্যার পার্মানেন্ট বানানটা ভুল আছে না? হ্যাঁ, পার্মানেন্ট বানানটা ভুল আছে, ঠিক করে নিও ওটা। আচ্ছা, স্যার আর্টিকেল 324 থেকে আর্টিকেল 329 ডিলস উইথ ইলেকশন ম্যাটার্স, এবং যেটা পার্ট 15-এর মধ্যে আছে। এখানে আরও একটা ভুল আছে, পার্টটাকে এইভাবে লেখা হয় না, পার্ট 15 কিন্তু রোমানে লেখা হয়। ঠিক আছে, হ্যাঁ এক্সভি লেখা হয়। যেটা পার্ট 15-এর মধ্যে আছে আর্টিকেল 324 থেকে 329, এটা ইলেকশন ব্যাপারটা নিয়ে পুরোপুরি কথা বলে এবং এটা 15 নম্বর পার্টের মধ্যে আছে। আচ্ছা, সুতপাকে জিজ্ঞেস করছিলাম টুম্পা কেন নেই? সুতপা কি ফিরেছে? আচ্ছা, নেক্সট আর্টিকেল 324। মৌসুমি শুনতে পাচ্ছ? স্যার বলছি বাড়ি গিয়েছে স্যার। আচ্ছা, আমি তো জানতাম ও বাড়িতেই থাকে। আচ্ছা, আর্টিকেল 324, আর্টিকেল 324-এ কি বলছে? সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশন টু বি ভেস্টেড অন ইলেকশন কমিশন। আর্টিকেল 324-এ বলছে যে ইলেকশন কমিশনের কাছে যে জায়গাতে বা যে ক্ষেত্রতে ইলেকশন হবে, সেটা সারা ভারতবর্ষে যদি হয় তাহলে সারা ভারতবর্ষে, কোনো একটা নির্দিষ্ট রাজ্যে হলে কোনো একটা নির্দিষ্ট রাজ্যে, বা বাই ইলেকশন বা উপনির্বাচন যখন হয়, যে নির্দিষ্ট একটা লোকসভা নির্দিষ্ট একটা বিধানসভা হলে সেই নির্দিষ্ট জায়গার সুপারিনটেন্ডেন্ট সেই জায়গাটা মেনটেন করা, সেই জায়গার সব কিছু দেখভাল করা, ডাইরেকশন, কন্ট্রোল, সেই জায়গার এক্সিকিউটিভ ক্ষমতা সব কিছু কিন্তু ইলেকশন কমিশনের কাছে চলে যাবে। এবং বলে রাখি, আমাদের ভারতবর্ষে ইলেকশন কমিশন যে দুটো সব থেকে বড় পদক্ষেপ নিয়েছে রিসেন্ট ডেজে, সেটা আমাদের পশ্চিমবঙ্গে। আমরা তার জন্য গর্বিত হব না দুঃখিত হব সেটা বলতে পারছি না। সেটা হচ্ছে ইলেকশন কমিশন কিন্তু প্রতিটা জায়গায় যখন ইলেকশন হয়, তোমরা জানো যে সব জায়গাতে গিয়ে কিন্তু তাদের নিজস্ব যে মানে কি বলবো খোঁচর আছে বা তাদের নিজস্ব যে ইন্টেলিজেন্স আছে, তাদের মাধ্যমে খবর টবর নিয়ে দেখবে সেখানে অনেক কিছু এক্সিকিউটিভ লেভেলে অনেক কিছু পরিবর্তন করে দেয়। মানে এই পুলিশকে এখান থেকে ওখানে পাঠিয়ে দেয়, ওই কোনো এক আধিকারিককে একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়, এটসেট্রা এটসেট্রা। যেটা একটা লেভেল পর্যন্ত হতো,
প্রথম 2019 সালের লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে কি হলো, তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওনাকে, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব ওনাকে ইলেকশন কমিশন ছুটিতে পাঠিয়ে দেয়, বলে যে ওনাকে এই মুহূর্তে দায়িত্বে থাকতে হবে না, কারণ স্বরাষ্ট্র সচিবকে ইলেকশন কমিশন সেই সময় পছন্দ করছিল না। আবার 2024 সালে তো সেটাকেও মানে তার থেকেও বড় কিছু হয়ে যায়। কি হয়ে যায়? 2024 সালে পশ্চিমবঙ্গের ডিজি, পুলিশের সর্বোচ্চ আধিকারিক, তাকে ইলেকশন কমিশন তার পদ থেকে সরিয়ে দেয়। বুঝা গেল? তো এই বড় বড় পদক্ষেপগুলো কিন্তু আগে ভারতবর্ষে কখনো হয়নি, পশ্চিমবঙ্গেই হয়েছে। আচ্ছা, পরের পয়েন্টে যেটা বলা হচ্ছে, উই হ্যাভ রাইট টু ভোট, এটা ভোট হবে, দেখেই বুঝতে পারছো, যে যেটা বুঝতে পারবে কারেকশন করে নেবে, আমি যদি না বলে দিই আমাকে বলে দেবে স্যার এটা সব ভুল আছে, আপনি ঠিক করলেন না। উই হ্যাভ রাইট টু ভোট, আমাদের ভোট দেওয়ার অধিকার আছে, বাট দিস ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়। খুব ভালো করে মনে রাখবে যে আমাদের ভোট দেওয়ার অধিকারটা কিন্তু কোনো ফান্ডামেন্টাল রাইট নয়। আচ্ছা, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? সুতপা একবার বেরিয়ে যাচ্ছে, আসছে আবার অন্য কেউ। আচ্ছা, যাই হোক, তো ফান্ডামেন্টাল রাইট কিন্তু আমাদের, রাইট টু ভোটটা আমাদের ফান্ডামেন্টাল রাইট নয়। রাইট টু ভোট ইজ আ কনস্টিটিউশনাল রাইট। মনে রাখবে, রাইট টু ভোট হচ্ছে একটা সাংবিধানিক অধিকার, অর্থাৎ সংবিধান এই অধিকারের কথা আমাদের বলা হয়েছে, তাই এটা একটা সাংবিধানিক রাইট। সংবিধানের একটা নির্দিষ্ট পার্টে, একটা নির্দিষ্ট আর্টিকেলে এই অধিকারের কথা তুলে ধরা হয়েছে, তাই এটা আমাদের একটা সাংবিধানিক রাইট। এটাকে অনেক বইতে কিন্তু লিগাল রাইট বলা হচ্ছে, বলে রাখি, সেটা কিন্তু ঠিক বলা হচ্ছে না। বেশ কিছু বই পাবে মার্কেটে যেখানে রাইট টু ভোটটাকে লিগাল রাইট বলা হচ্ছে, বাট রাইট টু ভোট ইজ নট আ লিগাল রাইট, দিস ইজ আ কনস্টিটিউশনাল রাইট। স্যার, রাইট টু ভোট আর্টিকেল 326 তো? হ্যাঁ, 326। আর লিগাল রাইটটা আমাদের কোথায় আছে? লিগাল রাইট অফ ওয়েলথ আছে আর্টিকেল 300A তে আছে। ঠিক আছে? ওকে স্যার। যেসব প্রকাশনীগুলো আমাকে ওই বই টই দিতে আসে আর কি, তাদের এজেন্টরা, তো তাদের মাধ্যমে বেশ কিছু ওদের পাবলিশার্সকে ফোন টোনও করেছিলাম যে আপনারা এখানে এটা বলছেন তার ভিত্তি কী। তারা ওই একটা কথাই বলে, হ্যাঁ হ্যাঁ রাইটারকে জানিয়ে স্যার আপনাকে জানাচ্ছি, রাইটারকে জিজ্ঞেস করছি এটা কেন করেছে, আমরা তো বলতে পারবো না। পর তারা কিছু বলে না। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করো, আমার একটা কল এসছে। আচ্ছা, শোনা যাচ্ছে আশা করছি। আমরা পরের স্লাইডটাতে যাচ্ছি। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কেউ একজন বলছিল।
সুতপার বোধহয়, সুতপার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বারবার চলে যাচ্ছে আবার ফিরে আসছে। যাই হোক, পরটাতে দেখবো যে কম্পোজিশন অফ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কম্পোজিশনটা কেমন হয়, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, একটু ভালো করে বুঝবে ব্যাপারটা। দেখো এখানে বলা হচ্ছে আনটিল 1989, 1989 সাল পর্যন্ত, মানে একেবারে 1950 থেকে 1989, ইলেকশন কমিশন কনসিস্টেড অফ চিফ ইলেকশন কমিশনার অনলি। ইলেকশন কমিশনে কেবলমাত্র চিফ ইলেকশন কমিশনার থাকতেন। অন 16th October 1989, 1989 সালের 16ই অক্টোবর, two other election commissioners were appointed by a presidential notification. কি করা হলো? আরও দুটো ইলেকশন কমিশনারকে প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশনের মাধ্যমে যুক্ত করানো হলো, ঠিক আছে? মানে টোটাল করা হলো 2+1 3 করা হলো, মানে আরও দুটোকে যুক্ত করা হলো। যাই হোক, এখন এরকম চলছিল। তারপরে আবার যেহেতু এটা সংবিধানে নেই, তাই again in October 1993, two election commissioners appointed by an ordinance given the same position and status of chief election commissioner, ঠিক আছে? 1993 থেকে টু ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করা হলো, যে চিফ ইলেকশন কমিশনের মতো সেম স্ট্যাটাস দিয়ে কে করলো? একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এটা করানো হলো, ঠিক আছে? আচ্ছা, এইটুকু বুঝে রাখো, বাকি গল্প একটা বলবে এর সাথে, তখন তোমরা ব্যাপারটা বুঝে নেবে ভালো করে। আচ্ছা, ফ্রম 1993, 1993 সাল থেকে তাহলে কি চলছে আমাদের দেশে? ওয়ান চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড টু ইলেকশন কমিশনার। তাহলে ইলেকশন কমিশন ব্যাপারটা কেমন চলছে? 1993 সাল থেকে ইলেকশন কমিশনে একজন চিফ ইলেকশন কমিশনার আছে, দুজন আরও অন্যান্য ইলেকশন কমিশনার রয়েছেন, ঠিক আছে? এইভাবে পুরো ব্যাপারটা চলছে। তাহলে মনে রাখতে হবে 1950 সালে যখন দেশের সংবিধান চালু হয়েছিল তখন থেকে বা সেই সময় থেকে আমাদের দেশে কিন্তু কেবলমাত্র একটাই চিফ ইলেকশন কমিশনার থাকতো অ্যাজ পার কনস্টিটিউশন। পরে 1993 সাল থেকে একজন চিফ ইলেকশন কমিশনার এবং তার সাথে দুজন ইলেকশন কমিশনার থাকেন। এবং বর্তমান চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার কারা কারা আছেন বর্তমান অ্যাট প্রেজেন্ট, সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে পাঠিয়েছি। আচ্ছা, দে অল আর অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। এদের তিনজনকে কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, প্রত্যেকেই, এদেরকেও। আচ্ছা, টার্ম বা টেনিওর কি আছে? কতদিন এরা কাজ করতে পারে? 6 years অর আপ টু দ্য এজ অফ 65 years, ঠিক আছে? 6 বছর, একটানা 6 বছর তারা সেই পদে থাকতে পারবে, অথবা তার নিজের বয়সের 65 বছর বয়স পর্যন্ত তারা সেই পদে থাকতে পারে। ব্যাপারটা তোমরা অনেক প্রত্যেকেই আগে শুনেছ, বোঝো, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। স্মরণ না, বোঝা গেছে 6 বছর বা 65 বছর ব্যাপারটা? স্মরণ না? আচ্ছা, ক্যান রিজাইন অ্যাট এনি টাইম, যে কোনো সময় রিজাইন করতে পারেন, যে কোনো সময় তিনি তার পদ থেকে পদত্যাগ করতে পারেন। ইন দ্যাট কেস, সেক্ষেত্রে রেজিগনেশন লেটার শুড অ্যাড্রেস টু দ্য প্রেসিডেন্ট, সেক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে তাকে তার পদত্যাগপত্র জমা দিতে হবে। স্যালারি, তার মাইনে কত হয়, তার পারিশ্রমিক কত? অ্যাজ সেম অ্যাজ এ জাজ অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাজের সমান তার স্যালারি, যেটা অ্যাট প্রেজেন্ট 2,50,000। 2,50,000, একটা শূন্য কম আছে না এখানে? হ্যাঁ স্যার, ওটা 25,000 আছে। ঠিক আছে, 2,50,000 অ্যাট প্রেজেন্ট। পেনশন হাফ অফ স্যালারি ফর দ্য রেস্ট অফ লাইফ ফ্রম কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। স্যালারি এবং পেনশন দুটোই কিন্তু কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে পায়। পেনশনের অর্ধেক হচ্ছে সবসময় স্যালারি হয়, স্যালারির অর্ধেক হচ্ছে পেনশন হয়, এবং সেটাও কিন্তু কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে ওনাকে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে পেনশন কত হবে? 1,25,000, স্যালারি কত? 2,50,000। আচ্ছা, এটা প্রেজেন্ট, কোনো চাপ নেই, এটা এখন নেই, এরা কেউই নেই। এটা অনেক দিন আগে স্লাইড বানানো, সেই লকডাউনের সময় 2019 সালে এরা ছিলেন। এটা এখন পড়বে না, বাকিটা যেটা পড়বে সেটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, ওখান থেকে নোট ডাউন করে নেবে। তাছাড়াও আমি বলে দেবো, চাপের কিছু নেই। আচ্ছা, ওথ, তাহলে প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার কে আছেন? প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে দিয়ে দিয়েছি, দেখো, রাজীব কুমার,
ঠিক আছে। আর দুজন ইলেকশন কমিশনার, একটা হচ্ছে গণেশ কুমার, শ্রী গণেশ কুমার, আর একটা হচ্ছে সুখবীর সিং সান্ধু। বোঝা গেল? যাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে যায়নি পাঠিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা, ওথ, শপথ এরা কার কাছে নেয়? প্রেসিডেন্টের কাছে নেয়। প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করায়। কোয়ালিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ কনস্টিটিউশন এদের কোনো কোয়ালিফিকেশন বলে যায়নি। কনস্টিটিউশন হ্যাজ নট প্রেসক্রাইবড এনি কোয়ালিফিকেশন অফ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কি কোয়ালিফিকেশন হবে সংবিধানে কিছু বলার নেই, বাট জেনারেলি সিভিল সার্ভেন্টসদের থেকে নেওয়া হয়ে থাকে। বোঝা গেল? আইএএস বা ইউপিএসসি ক্র্যাক্ট, বা যারা ইউপিএসসি চাকরি করছে বহুদিন, সেই রকম অভিজ্ঞ মানুষদের থেকে এদেরকে নেওয়া হয়ে থাকে। কাজ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? এনারা কি কাজ করে থাকেন? প্রথম কাজ, ইলেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। ইলেকশন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা করায়। ঠিক আছে। আচ্ছা, রাজ্যসভা, লোকসভা, লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এদেরও ইলেকশন করায়। আর কি করায়? ডেট অফ ইলেকশন, ইলেকশনের ডেট ঘোষণা করে, ভোটার লিস্ট প্রিপেয়ার করে, প্রডিউস সিম্বল টু দ্য পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল পার্টি যারা আছে, রাজনৈতিক দল যারা আছে, তাদের যদি সিম্বল দরকার হয় তাদের ক্ষেত্রে সিম্বল প্রডিউস করে। অ্যানাউন্স এ পার্টি অ্যাজ আ ন্যাশনাল পার্টি, কোনো একটা পার্টিকে ন্যাশনাল পার্টি হিসাবে অ্যানাউন্স করতে পারে, বা রিভোট, পুনরায় ভোট গণনা হবে বা পুনরায় ভোট হবে, সেটা তারা অ্যানাউন্স করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি যে ন্যাশনাল পার্টি, কোনো একটা রাজনৈতিক দলকে জাতীয় পার্টি হতে গেলে তাকে মিনিমাম 3খানা রাজ্য থেকে 6% করে ভোট পেতে হয়। মানে বর্তমান যদি পশ্চিমবঙ্গের শাসক দলের কথা ভাবি, তাহলে পশ্চিমবঙ্গ থেকেই তারা 45%, তাহলে বাকি আরও যে কোনো 2টো রাজ্য থেকে অন্তত 6% করে ভোট পেতে হবে। বোঝা গেল? সেই জন্যই দেখবে আঞ্চলিক যে দলগুলো আছে তারা দেখবে ছোটোখাটো রাজ্যগুলোকে টার্গেট করে। পশ্চিমবঙ্গের বর্তমানে যে সরকারি দল বা শাসক দল, তারা দেখবে ত্রিপুরা, গোয়া, এইসব জায়গাতে গিয়ে লড়াই করে, কারণ সেখানে 6% মানে খুব কম সংখ্যক ভোট, অল্প ভোট পেলেই সেটা পার্সেন্টেজে মেকআপ হয়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে ইলেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা ইলেকশন কমিশন করে, বাট এই ইলেকশনে যদি কোনো ডিসপুট থাকে, এই ইলেকশনের যদি কোনো ডিসপুট থাকে, ডিসপুট যদি থাকে, সেই ডিসপুটটা কিন্তু দেখে সুপ্রিম কোর্ট। সেই ডিসপুট ম্যানেজ কে করবে? সুপ্রিম কোর্ট। এই ডিসপুটে কিন্তু ইলেকশন কমিশন হাত দিতে পারে না। বাকি লোকসভা, রাজ্যসভা, লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এর ডিসপুটগুলো কিন্তু সব এর বোথ ইলেকশন এর ইলেকশন এবং ডিসপুট কমিশন অফ ইন্ডিয়া দেখে। স্ক্রিনে দেখা গেল কি আমি যেটা লিখলাম? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই দুটো শুধু মনে রাখবে যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের শুধু ভোটটা করায়, ডিসপুট থাকলে সুপ্রিম কোর্ট দেখবে, আর বাকি সব জায়গায় সেই ডিসপুটও দেখবে, আবার ভোটটাও করাবে। ঠিক আছে। সেই জন্য দেখবে যে ইলেকশনে কোনো সমস্যা হলে সবাই কোথায় গিয়ে রিপোর্ট করে? ইলেকশন কমিশনে রিপোর্ট করে যে ওই কেন্দ্রে ভোট ঠিক হয়নি, এই কেন্দ্রে ভোট ঠিক হয়নি। বোঝা গেল? আচ্ছা, এখন আবার ইলেকশনে একটা নতুন ধরনের ট্রেন্ড এসছে, যার জন্য কোনো একটা পক্ষ যদি প্রচুর পরিমাণে ওই রিগিং করে বা প্রচুর পরিমাণে ভোট লুট করে, তাও অপর পক্ষ গিয়ে তার বিরুদ্ধে কোনো রকম অবজেকশন ইলেকশন কমিশনে জমা দেয় না। কেন জমা দেয় না? কারণ ব্যাপারটা হচ্ছে কি, যে একটা নতুন ট্রেন্ড এসছে, মানুষ এখন ঠিক করে যে যে ভোটে জিতবে আমরা তাকে ভোট দেবো। মানে গণতন্ত্রের মূল ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষ যাকে ভোট দেবে সে জিতবে। এটা কোনো এক অজানা কারণে পরিবর্তন হয়ে গেছে। মানে হাস্যকর ব্যাপার হলে ওটা খুব সত্যি, যে এখন গণতন্ত্রের ব্যাপার হচ্ছে যে জিতবে তাকে নাকি ভোট দিতে হবে। লোক বলে ওকে ভোট দিয়ে কী করবি, ও তো হেরে যাবে, ও বেকার জিতবে, যে জিতবে তাকে ভোট দে। আমি বুঝে পাই না যে মানুষ যাকে ভোট দেবে সে জিতবে, নাকি যে জিতবে তাকে ভোট দেবে। ভোট মানে কি, এখন ব্যাপারটা উল্টে গেছে। সুতরাং
ব্যাপারটা যখন উল্টে গেছে, সব কিছুই উল্টে গেছে। সাপোজ কোনো একটা দুটো রাজনৈতিক দল, একজন এ একজন বি, এ ক্ষমতায় আছে, এ কোথাও ভোট করাতে দিচ্ছে না, 5 দফার ভোট, প্রথম দুটো দফাতে এ প্রচণ্ড রকমভাবে রিগিং করেছে, ছাপ্পা মেরেছে, এটসেট্রা এটসেট্রা, কিন্তু বি তার বিনিময়ে ইলেকশন কমিশনে গিয়ে রিপোর্টটা করাচ্ছে না। কেন করাচ্ছে না? যদি বি ইলেকশন কমিশনে রিপোর্ট করাতে চায় আর মিডিয়ার দ্বারা প্রচার হয়ে যায় যে চারিদিকে রিগিং করেছে, এই করেছে, সুতরাং এ প্রচুর ছাপ্পা মেরেছে, এ আবার জিতবে, তাহলে বাকি 3 দফার যে ভোট আছে সেখানে বি আর ভোট পাবে না, সেখানে ফ্লটিং ভোটাররা সব গিয়ে একেই ভোট দেবে, কারণ এ জিতবে, বেকার আর বিকে ভোট দিয়ে লাভ নেই। ঠিক আছে, মানে ভারতবর্ষের মানুষের ব্রেন ওয়াশটা কোন জায়গায় হয়েছে বোঝো। মানে আমি এটা বলছি, তোমরাও রিলেট করতে পারবে তোমাদের এলাকাতে, তোমাদের পাড়া প্রতিবেশীদের কাছে, নিজেদের ফ্যামিলিতেও। ঠিক আছে, যদি কেউ থেকে থাকে এরকম বক্তব্য রাখার, আমি এরকম হ্যাঁ প্রচুর স্যার, বক্তব্য অনেক শুনি আছে বলতে পারি। এরকম। হ্যাঁ, শুনতে পেলাম না, একটু জোরে বলো, স্পিকার। আমি বলছি স্যার, হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক আছে স্যার। হ্যাঁ, এরকম প্রচুর তুমি শুনতে পাবে যে ভাই বেকার, ওকে কেন ভোট দিবি, ও তো জিতবে না, যে জিতবে তাকে ভোটটা দে। ঠিক আছে, হাস্যকর ব্যাপার। যাই হোক, তো কেন বললাম ব্যাপারটা, যে ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু রিপোর্ট করায় বিরোধীরা, কারণ ইলেকশন কমিশনের কাছে সেই ক্ষমতা আছে রিপোর্ট ঘোষণা করার, বা ওই জায়গার যে ভোট সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে আবার পুনরায় ভোট নেওয়ার। এবারে বেশ কিছু ইম্পর্টেন্ট ডিসিশন অফ ইলেকশন কমিশনার্স অ্যান্ড ইলেকশন কমিশন, সেটা আমরা জানব। জানুয়ারি 2013, জানুয়ারির 12 তারিখ 2013 বা জানুয়ারি 2013, তৎকালীন চিফ ইলেকশন কমিশনার VS সাম্পাত raised the demand for complete ban on contesting election for those person against whom crime charges are found and convicted in the court. ঠিক আছে, VS সাম্পাত 2013 সালে এই নিয়ম করে যে যেসব ব্যক্তিদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আছে এবং কোর্ট তাদেরকে কনভিক্ট করেছে, হ্যাঁ তারা দোষ করেছে, এটা কোর্ট বলেছে, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু আর ভোটে লড়াই করতে পারবে না। বোঝা গেল? যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আছে বা ক্রিমিনাল লিটিগেশন আছে এবং কোর্ট তাদেরকে কনভিক্ট করেছে, তারা কখনো আর ভোটে লড়াই করতে পারবে না, যার জন্য লালু প্রসাদ যাদব কিন্তু আর সরাসরি ভোটে অংশগ্রহণ, মানে নিজে থেকে নিজে ভোটে দাঁড়াতে পারে না। তার মেয়ে, তার ছেলে, তার বউ, এরা হয়তো রাজনীতিতে লড়াই করে, তিনি রাজনীতির ক্যান্ডিডেট হিসেবে ভোটে লড়াই করতে পারেন না। আচ্ছা, তাহলে VS সাম্পাত নামটা মনে রেখেও, যিনি এই কাজটি করেছিলেন, মহৎ কাজটি করেছিলেন। আচ্ছা, ফার্স্ট CEC, আমাদের ভারতবর্ষের প্রথম চিফ ইলেকশন কমিশনার সুকুমার সেন। নাম কি? সুকুমার সেন। ইনি কিন্তু 6 বছরের বেশি সময় ধরেছিলেন, 1950 সাল থেকে 1958 সাল পর্যন্ত ছিলেন প্রথম চিফ ইলেকশন কমিশনার। তাকে সব কিছু সাজানোর জন্য একটু বেশি সময় দেওয়া হয়েছিল। ঠিক আছে, এখানে একটু একটা লাইন আমি অ্যাড করে দেবো, লিখবে প্রডিউস সিম্বল টু দ্য পলিটিক্যাল পার্টিস। এখানে লিখে নাও যে প্রডিউস সিম্বল টু দ্য পলিটিক্যাল পার্টিস। ইনিই প্রথম রাজনৈতিক দলগুলোর জন্য সিম্বলের ব্যবস্থা করেছিল। দেখা যাচ্ছে লেখাটা? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রডিউস সিম্বল টু দ্য পলিটিক্যাল পার্টিস, ইনি প্রথম পলিটিক্যাল পার্টিগুলোর জন্য সিম্বল প্রডিউস করেছিল। কারণ ভেবে দেখে, এবার একটা গল্প বলবো আর কি, এই যে বললাম গল্প বলবো। সুকুমার সেন বাঙালি, ভারতবর্ষের প্রথম চিফ ইলেকশন কমিশনার। ভারতবর্ষ নতুন দেশ, যে কিনা গণতান্ত্রিক উপায় নিয়ে আসবে, যে গণতন্ত্রের মাধ্যমে দেশ চালাবে, প্রজাতন্ত্র নিয়ে আসবে এবং উন্মুক্ত গণতন্ত্র। এই গণতন্ত্রে কোনো বাধা নিষেধ নেই। যেমন কিছু কিছু দেশে গণতন্ত্র আছে, সেখানে দেখবে দ্বিদলীয় গণতন্ত্র, হয় এ নতুবা বি। এ চুরি করছে, বি ডাকাতি করছে, তোমাকে এবার চিন্তা করতে হবে চোরকে বাঁচবো না ডাকাতকে বাঁচবো। যদি আমাদের দেশেও তাই, কারণ সবাই চোর। এবারে ব্যাপারটা হচ্ছে, আবার কিছু দেশে আছে যে গণতন্ত্র আছে, কিন্তু সেখানে একটা শ্রেণীর দলের গণতন্ত্র আছে। মানে যে দুটো শ্রেণী ধরি, একটা হচ্ছে কমিউনিস্ট, একটা হচ্ছে
ফ্যাসিস্ট। সাপোজ কোনো দেশে এমন আছে গণতন্ত্র আছে কিন্তু কোনো ফ্যাসিস্ট দল নেই, সব কমিউনিস্ট, সবাই বামপন্থী। আবার কোনো দেশে এমন আছে কোনো বামপন্থী দল নেই, সবাই ডানপন্থী দল। তাদের মধ্যে বাঁচতে হবে ভোট দিয়ে কে কাকে তোমার পছন্দ, কে দেশ চালাবে। ভারতবর্ষে কিন্তু একদম উদার গণতান্ত্রিক দেশ, কোনো দ্বিদলীয় পার্টি সিস্টেম, ত্রিদলীয় পার্টি সিস্টেম কিছু নেই। যে খুশি যেমন মতবাদ, হ্যাঁ এখন দেখা গেল একজন বলছে আমার মতবাদ আমি ভোটে জিতলে বোম মেরে ভারতবর্ষটাকে উড়িয়ে দেবো, সেই রাজনৈতিক দলকে নিশ্চয়ই ইলেকশন কমিশন স্বীকৃতি দেবে না, ঠিক আছে। যেমন মতবাদের খুশি তারা সকলেই ভোটে লড়াই করতে পারে, যত খুশি রাজনৈতিক দল ভোটে লড়াই করতে পারে, মানুষ তাদের সকলের মধ্যে থেকে চুজ করবে। এটা শুনে ইউরোপ এবং তৎকালীন অন্যান্য কান্ট্রি প্রথম হাসাহাসি করলো। তারপর হাসাহাসি করলো কি শুনে, যে ভারতীয়রা ভোট দেবে কি করে রে বাবা, ঠিক আছে। ভারতবর্ষে নাকি মহিলাদেরও ভোটাধিকার দেওয়া হবে। বলে রাখি 1951-52 যখন প্রথম ভোট হচ্ছে ভারতবর্ষে, প্রথম থেকেই কিন্তু ভারতবর্ষের মহিলাদের ভোটাধিকার, এবং সেই সময় পৃথিবীতে ভারতবর্ষ ছাড়া কেবলমাত্র 4টে দেশে মহিলাদের ভোটাধিকার ছিল। ইউরোপেরও অনেক বড় বড় কান্ট্রিতে, ডেভেলপড কান্ট্রিতে মহিলাদের ভোটাধিকার তখন ছিল না। ভারতবর্ষ কিন্তু প্রথম দেখিয়ে দিল যে আমাদের গণতন্ত্রে সকলেই সমান। বোঝা গেল? সুকুমার সেনের চ্যালেঞ্জটা কিন্তু খুব কঠিন ছিল। এবার এখানে একটা কথা বলবো, সুকুমার সেনের এই চ্যালেঞ্জ সুকুমার সেনের একার পক্ষে করা সম্ভব ছিল না, কারণ সেই সময় যদি তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু বা অন্যান্যরা যদি তাকে সমর্থন না করত। তাই ভারতবর্ষের যে প্রথম ভোট, সেই প্রথম ভোটের যদি ইতিহাস তুমি পড়ো, ঠিক আছে, সেখানে দেখতে পাবে সেখানে জওহরলাল নেহেরুও কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল যে মানুষকে ভোট দিয়ে, মানুষের দ্বারা এই নির্বাচন সাধারণ মানুষের ক্ষেত্রে অংশগ্রহণ করিয়ে সারা পৃথিবীকে দেখিয়ে দেবো ভারতবর্ষেও গণতন্ত্র কিভাবে চলতে পারে। বোঝা গেল? এবং এই প্রথম ভোটটা যাতে ঠিকঠাকভাবে করা যায় সেই জন্য সুকুমার সেন, জওহরলাল নেহেরু, আরও তৎকালীন কমিউনিস্ট পার্টির যে নেতা, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বেশ কিছু নেতা, তারা কিন্তু সকলেই একেবারে আপ্রাণ চেষ্টা করেছিল রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে গিয়ে ভারতবর্ষে যাতে ভোটটা আগে সফল হয়, সেই চেষ্টা তখন তারা সকলে করেছিল, একথা অস্বীকার করার জায়গা নেই। সেটা নিয়ে আবার বর্তমান কমিউনিস্ট পার্টিকে সমালোচিত হতে হয়। অনেকে বলে যে সেই সময় ওদের সাথে মিলেমিশে কাজ করেছে। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু প্রবলেম কি হলো? প্রবলেম হচ্ছে ভারতবর্ষের সমস্ত মানুষের ভোটাধিকার। কিছু কিছু দেশে আছে শিক্ষিত মানুষের ভোটাধিকার, কিছু কিছু দেশে আছে শুধু শিক্ষিত হলে হবে না, শিক্ষিত এবং বিত্তশালী মানুষের ভোটাধিকার। ভারতবর্ষে তো আবাল বৃদ্ধ বনিতা সবার ভোটাধিকার। এই যে আবাল বৃদ্ধ বনিতা সকলের ভোটাধিকার, এই ভোটাধিকার দিতে গেলে একটা সমস্যা, সকলে তো লেখাপড়া জানে না। নেহেরুর কাছে একটা ভীষণ চ্যালেঞ্জ ছিল। যে সময় ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সাল, তখন ভারতবর্ষের মানুষের মর্টালিটি হচ্ছে 30 ইয়ার্স, অর্থাৎ গড় আয়ু 30 বছর। শিক্ষিতের পরিমাণ 25% কম, ঠিক আছে। নিরক্ষর মোর দ্যান 75%। সেখানে সাধারণ মানুষ ভোট দেবে কি করে? কি করে বুঝবে কোনটা কংগ্রেস, কে নেহেরু, কে অন্য দল থেকে বিলং করছে, কার কে পড়তেই পারবে না। তো স্ট্যাম্পটা মারবে কোথায়, ছাপ্পাটা দেবে কোথায়, ভোটটা দেবে কোথায়? সেই জন্যই সুকুমার সেন ঠিক করলেন যে সিম্বল, নেহেরুকে চিনতে না পারে কিন্তু নেহেরু সিম্বল তো চিনবে, সিপিআইকে চিনতে না পারে কিন্তু সিপিআই সিম্বলটাকে তো চিনবে। ওই সিম্বল দিয়ে, প্রতীক দিয়ে, ছবি দিয়ে ভোট করানো, পলিটিক্যাল পার্টিদের জন্য প্রথম সিম্বল প্রডিউস করা, এটা সুকুমার সেনের মস্তিষ্ক প্রসূত তৎকালীন সময়ে। যে সিম্বল থাকবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে, মানুষ লেখাপড়া জানুক আর না জানুক, সে জানবে এটাই আমার পার্টি, আমি একে চুজ করতে চাই, তাকে ভোট দেবে। বোঝা গেল? এবারে চলে আসি 10th CEC, একেবারে দেখো 1 থেকে 10-এ, কারণ 1-এর পরে 10-এরই গল্প আছে, এখানে মাঝখানে গল্প নেই। 10th CEC, 10ম চিফ ইলেকশন কমিশনার TN সেশন, যিনি কিনা 1996 সালে ম্যাক্সাসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যাকে এশিয়ার নোবেল বলা হয়। ম্যাক্সাসে অ্যাওয়ার্ড পেলেন একটা ইলেকশন কমিশনার। ভাবা যায় কি করেছিলেন তিনি? করেছিলেন ভোটার কার্ড ফর অল এলিজেবল ভোটার্স। তোমাদের বাড়িতে যে বয়স্ক বাবা মার বা তার বেশি কারুর যদি থাকে, যে পুরোনো দিনের যে মোটা মোটা চওড়া চওড়া ভোটার কার্ডগুলো দেখতে পাও, ওইগুলো হচ্ছে ফার্স্ট টাইম ভোটার কার্ড। যে কার্ডে দেখবে ডেট অফ বার্থ বলে নিচে লেখা অ্যাজ অন এত, মানে এই তারিখে ডেট অফ বার্থ, সরি এজ অ্যাজ অন এত, এই তারিখে তার বয়স হচ্ছে এত, এইরকম ভাবে লেখা আছে, ঠিক আছে। একটা সময়
কোনো ব্যক্তি ভোট দেবে তার 21 বছর বা 18 বছর বয়স হয়েছে কিনা সেটা তার চোখ মুখ দেখে বা অন্য কোনো ডকুমেন্টস দেখে বা ডকুমেন্টস না এলেও ভোট দিয়ে দেওয়া হতো। টিএন সেশন বললেন যে না, প্রত্যেকটা এলিজেবল ভোটারকে ভোটার কার্ড দিতে হবে, প্রত্যেকটা এলিজেবল ভোটারকে ভোটার কার্ড দিতে হবে। সেই ভোটার কার্ড নিয়ে লাইনে ভোট দিতে এলে তবেই তাকে ভোট দিতে দেওয়া হবে, নতুবা দেওয়া হবে না। তৎকালীন সরকার হাত তুলে দিলেন, বললে ভাই অত টাকা নেই আমার, ভারতবর্ষের এত কোটি কোটি মানুষকে ভোটার কার্ড বানিয়ে দেবো। টিএন সেশন বললো দিতে হবে না, আমি ভোট করাবো না, কারণ সংবিধান ভোট করানোর দায়িত্ব আমাকে দিয়েছে। আমি যদি মনে করি ভোট ঠিকঠাক হবে তবেই ভোট করাবো। যতক্ষণ ভোটের প্রতি আমার কোনো সমস্যার সমাধান না হবে, যতক্ষণ আমার সন্দেহ থাকবে যে ভোট ঠিক হচ্ছে না, ততক্ষণ আমি ভোট করাবো না। সরকার সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট একই কথা বললো যে সংবিধান ওনার উপর দায়িত্ব দিয়েছেন, সুতরাং ভোটার কার্ড করাতে হবে উনি যখন চাইছেন, ইলেকশন কমিশন যখন বলছে। তাই ইলেকশন কমিশনের দেওয়া যে ভোটার আই কার্ড, সেটাকে কিন্তু তোমরা ডিজি লকারে খুঁজে পাবে না। ডিজি লকার কেন্দ্র সরকারের, ওটা ইলেকশন কমিশনের নয়। বোঝা গেল? ইলেকশন কমিশনের দেওয়া ভোটার আই কার্ডটাকে তুমি বলতে পারো না সরকারি আই কার্ড, কারণ সরকারের না, ওটা ইলেকশন কমিশনের। অবশ্যই ওটা তোমার একটা সাংবিধানিক কার্ড, এটা তুমি বলতে পারো, কিন্তু ওটা সরকার প্রডিউস করেনি। ঠিক আছে, এই পদক্ষেপের জন্যই টিএন সেশনকে কি করা হলো, ম্যাক্সাসে অ্যাওয়ার্ড দেওয়া হলো 1996 সালে। আর এই টিএন সেশন কে? টিএন সেশন হচ্ছে একটা কি বলবো, ভারতবর্ষের যত বড় বড় ব্যক্তি এসছেন তাদের মধ্যে অন্যতম। ইনি 1954-55 আইএএস ব্যাচ। ঠিক আছে, 1954-55 আইএএস ব্যাচ। যতদিন চাকরি করেছেন সারা জীবন নিজের জায়গাতে একেবারে ঠিক থেকে চাকরি করেছে। 1 থেকে 1.5 বছর ম্যাক্সিমাম কোনো একটা জায়গাতে পোস্টিং ছিল, তারপর ওনাকে তাড়িয়ে দেওয়া হতো এখানে ওখানে। কারণ যেখানেই যেত সরকারের মাথা ব্যথা, ঘুষ নিত না, সরকারের হয়ে কাজ করতো না, একদম ন্যায়পরায়ণভাবে কাজ করতো। সাপোজ হাইপোথেটিক্যালি বলছি, ওনাকে যদি সুন্দরবন পার্টি দেওয়া হতো, সেখানে উনি বাঘ মারা বন্ধ করে দেবে, কাঠ কাটা বন্ধ করে দেবে, চোরাচালান বন্ধ করে দেবে, সরকারের অবস্থা খারাপ করে দেবে। ঠিক আছে, ট্রান্সফার নিয়ে উনি ভাবতেন না। এই যে টিএন সেশন, এই টিএন সেশনকে পাবে নচিকেতারও এক গানে। রাজশ্রী তোমার জন্য একটা গান আছে নচিকেতার, সেখানে দেখবে একটা লাইন আছে যে টিএন সেশন গান গায় রাজশ্রী রাজশ্রী। যাই হোক, তো টিএন সেশন এতটাই ফেমাস, ভাবো যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আঞ্চলিক ভাষাতে গান হচ্ছে তখন তাকে নিয়ে। তো যাই হোক, এই টিএন সেশনকে আরও একটা কথা বলি, তোমরা শুনলে অবাক হবে যে সেই সময় ভোটার কার্ডের বিরোধিতা কিন্তু ভারতবর্ষের প্রায় সমস্ত পলিটিক্যাল পার্টি করেছিল যে ভোটার কার্ড দেওয়া যাবে না। কিন্তু সেই সময় যে ব্যক্তিটা ভারতবর্ষের একমাত্র পলিটিক্যাল লিডার হিসেবে টিএন সেশনকে সাপোর্ট করেছিল এবং বলেছিল অবশ্যই এলিজেবল ভোটার কার্ড, অবশ্যই ভোটার কার্ড লাগবে ফর অল এলিজেবল ভোটার্স, সেই রাজনৈতিক নেতার নাম তোমরা জানো? বলতে পারবে কেউ? না স্যার, না স্যার। তিনি হলেন মমতা ব্যানার্জি। বোঝা গেল? তো উনি ওই সময় কিন্তু টিএন সেশনকে সমর্থন করেছিলেন। বোঝা? আর আমি তো বহুবার বলেছি, আবারও বলেছি, হ্যাঁ ডিরয় হয়তো হাসছে, বহুবার বলেছি আবারও বলেছি যে আমার দেখা শ্রেষ্ঠ বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি, একদম চোখ বুজিয়ে। এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে কাউকে দরকার হয় তাহলে সে হচ্ছে মমতা ব্যানার্জির মতো একটা বিরোধী নেতা। যদি ভারতবর্ষ এই মুহূর্তে কারুর দরকার হয়, মমতা ব্যানার্জির মতো বিরোধী নেতা। আবার আমার দেখা সব থেকে খারাপ এক্সিকিউটিভ সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। বোঝা গেল? অত বাজে এক্সিকিউটিভ দেখিনি, এত বাজে রকমভাবে কাজ করে দেশ চালায় আমি দেখিনি। তো যাই হোক, কিন্তু ওনার যেটা গুণ সেটা তো মানতেই হবে। তো সেই সময় টিএন সেশনকে কিন্তু উনি সমর্থন করেছিলেন। এই টিএন সেশন তার লাইফ টাইমে 50 বার, মোট তার চাকরির টেনিওরে 50 বার হয় সে সরকারের বিরুদ্ধে কেস করেছে, না সরকার তার বিরুদ্ধে কেস করেছে, এই মিলে মোট 50 বার। এই 50 বারের মধ্যে 50 বারই টিএন সেশন জিতে গেছে, মানে সংবিধান একদম গুলে খাওয়া লোক। এই টিএন সেশনকে যখন সারা ভারতবর্ষে কোথায় রাখা হবে আর সরকার পাচ্ছে না, তখন রাজীব গান্ধী ঠিক করলো টিএন সেশনকে নিয়ে নির্বাচন কমিশনার বানিয়ে দেবো। যদি টিএন সেশনকে নির্বাচন কমিশনার বানিয়ে দিই তাহলে কি হবে? নির্বাচন কমিশনার কি করবে? ভোট আসবে মাঝে মাঝে, ভোটটার সময় ভোট করাবে, ভোট গুনবে, ব্যাস কাজ হয়ে গেল। এটা ভেবেই রাজীব গান্ধী ভুল করে বসলো। এবং ট্র্যাডিশন যেটা তৈরি হয়ে গেছিল একেবারে ফার্স্ট সিইসি আর ফার্স্ট পিএম থেকে, যে চিফ ইলেকশন কমিশনার আর পিএম একসাথে মিলেমিশে ভোটটা করাবে। কিন্তু সংবিধান তো সেটা বলছে না। সংবিধান বলছে ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি।
কিন্তু ট্র্যাডিশন আমাদের ওটা তৈরি হয়ে গেছিল, কারণ প্রথম দিকে ভোট করানোটা সত্যি সকলের জন্য চ্যালেঞ্জ ছিল। তাই রাজীব গান্ধী ভাবলো টিএন সেশন এসে ইলেকশন কমিশনার হবে, তারপরে আবার আমার সাথে মিলেমিশে কাজ করবে, ওর আর কিছু করার নেই, 5 বছর পরে পরে ভোট হবে। কিন্তু টিএন সেশনকে সাংবিধানিক পদ দিয়ে দেয়, একটা আইএএস যে সরকারের আন্ডারে কাজ করে কখনো দমেনি, তাকে সাংবিধানিক পদ যেই পেয়ে গেল, সে যে কিরূপ মূর্তি ধারণ করলো, তখন সারা ভারতবর্ষের মানুষ জানতে পারলো ইলেকশন কমিশনের কতটা ক্ষমতা। এই টিএন সেশনকে আটকাতেই যখন দেখলে এই রে ভীষণ ভুল হয়ে গেছে, আর কিছু করার নেই, 6 বছরের আগে নাকি তাড়ানো যাবে না, এই টিএন সেশনকে আটকাতেই তোমরা এই আগের লাইনগুলো পড়েছো। এই যেখানে বললাম পরে গল্প বললে ক্লিয়ার হবে, এই টিএন সেশনকে আটকাতেই ভারতবর্ষে প্রথম 1989 সালে 16ই অক্টোবর দুজন আদার্স ইলেকশন কমিশনার প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশনের মাধ্যমে যুক্ত করে দেওয়া হয় টিএন সেশনের সাথে, যে এবার থেকে 3টে ইলেকশন কমিশনার থাকবে। কিন্তু তোমরা জানো বা পড়েছো যে সাংবিধানিক পদগুলো একবার অ্যাপয়েন্টেড হয়ে গেলে তারপর তার ক্ষমতা বা তার কোনো সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া যায় না। টিএন সেশন চলে গেল সুপ্রিম কোর্টে, গিয়ে বললো এটা তো করা যাবে না। কেন? কারণ আমি একা ইলেকশন কমিশনার ছিলাম, 100% ক্ষমতা আমি ভোগ করতাম। এখন 3জন ইলেকশন কমিশনার করে দিচ্ছে, মানে আমার ক্ষমতা 66% কমে যাচ্ছে, এটা তো সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্ট মেনে নিল, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। আবার অক্টোবর 1993 সালে ফের 2জন ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করা হলো একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, আবারও তিনি সুপ্রিম কোর্টে গেলেন। তখন সুপ্রিম কোর্ট সরকারকে বললেন যে ঠিক আছে বাবা, আপনাদের এত সমস্যা হচ্ছে, আপনি ওনাকে চিফ ইলেকশন কমিশনার রেখে দিন, আর তার সাথে যে 2জনকে অ্যাড করতে চাইছেন তাদেরকে ইলেকশন কমিশনার হিসেবে রাখুন, তাহলে ইনি হবেন ওদের চিফ, আর ইনি ওনার আন্ডারে 2টো ইলেকশন কমিশনার, তাহলে তার অন্য কোনো চাপ নেই। এই বলে 1993 সাল থেকে এরকম চলতে থাকছে। পুরো সিস্টেমটা যার জন্য চেঞ্জ করতে বাধ্য হলো সে হচ্ছে টিএন সেশন। বোঝা গেল? এই টিএন সেশনের আর একটা গল্প বলি। এই টিএন সেশনকে বিহারের তখন ত্রাস হচ্ছে লালুও বলেছিল কাহা সে পাগল আদমি কো উঠালা জি কাটতে কাটকে গঙ্গা মে বাহাদু। কোনো সরকার পক্ষ টিএন সেশনকে পছন্দ করতো না। এই টিএন সেশন তামিল ব্রাহ্মণ ছিল, ওনার নিজস্ব আত্মজীবনীতে বলছে উনি লকডাউনের সময় কোভিড কালে মারা গেছেন 2020 সালে, বেশ বয়স হয়েছিল। উনি নিজের আত্মজীবনীতে বলছেন যে বছরে প্রায় 100টা দিন কম করে এমন কাটতো যেদিন ও সারাদিন খাওয়া দাওয়া হতো না, কারণ আইএএস কাজের খুব চাপ। যেহেতু তামিল ব্রাহ্মণ, উনি সকালবেলা পুজো না করে ঠাকুরকে খেতে না দিয়ে বাড়ি থেকে বেরোতেন না। সেই টিএন সেশন যিনি কিনা ঈশ্বরকে খেতে না দিয়ে বাড়ি থেকে বেরোতেন না, তার একটা এরকম তার মধ্যে একটা ভক্তি ছিল, সেই টিএন সেশন যখন প্রথম ইলেকশন কমিশনের দপ্তরে পৌঁছাচ্ছে 1988-89 সালে, ইলেকশন কমিশনের দপ্তরে ঢুকে দেখছে যে ইলেকশন কমিশনের উঠোনে একটা বিষ্ণু মূর্তি, ভিতরে গিয়ে দেখছে ঘরের বিভিন্ন ঘরে কালী ঠাকুর, এই ঠাকুর, ওই ঠাকুর, সেই ঠাকুর ঝুলে বেড়াচ্ছে। টিএন সেশন সিকিউরিটিকে বললো এই মূর্তিটা এখনই ভেঙে মেন গেটের বাইরে ফেলে আসবে, যত ছবি আছে ঠাকুর, ঈশ্বর, দেবতা যে যে আছে সব গেটের বাইরে বেড়ে আসবে। সবাই অবাক হয়েছিল যে এনার মতো একটা ধার্মিক মানুষ এটা করছে। কেন করলেন? কারণ আমাদের কনস্টিটিউশন হচ্ছে সেকুলার, আমাদের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের এবং সংবিধানের কোনো ধর্ম নেই, তাই সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে কোনো ধর্ম পালন করা হবে না। তাই কিন্তু তিনি ওগুলোকে ফেলে দিয়েছিলেন। কেন এটা বললাম? দেখো, ব্যক্তিগতভাবে তিনি কিন্তু অনেক বেশি ঈশ্বর সাধনা করতেন বা তিনি ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করতেন না, কিন্তু তার চারিত্রিক গঠনটা ভাবো। যখন তিনি একটা ডিউটি করতে যাচ্ছেন, সাংবিধানিক পদ হোল্ড করেছেন, তখন কিন্তু সংবিধানকে তিনি তার উপরে রাখছেন। বোঝা গেল? তো এই টিএন সেশনকে ম্যাক্সাসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই টিএন সেশনকে যখন এপিজে আব্দুল কালাম প্রেসিডেন্টশিপ থেকে রিটায়ার করবেন, তার সমান তুল্যের একজন রাষ্ট্রপতি ভারতবর্ষ কোথায় খুঁজে পাবে? সেই সময় সরকার এবং বিরোধী দুজনে ঠিক করলো যে টিএন সেশনকে এপিজে আব্দুল কালামের পরে রাষ্ট্রপতি করা হবে, বেশ মানানসই হবে, একটা দামি হেভিওয়েট মানুষ। এবং যদি করা হতো তাহলে সরকার বিরোধী উভয় তরফ থেকেই হতো, এবং সেখানে কোনো রকমভাবেই সরকার বা বিরোধী অন্য কোনো প্রার্থী দিত না, একদম নির্বাচন ছাড়াই হয়ে যেত আর কি। সমস্যা করলেন উনি নিজেই, উনি দুম করে মুখ খুলে ফেললেন। উনি বললেন যে আমি রাষ্ট্রপতি হলে ভারতবর্ষের মানুষ বুঝতে পারবে রাষ্ট্রপতির কত ক্ষমতা।
এবার রাজনৈতিক নেতাগুলো বললো ওরে বাবা একই ভুল আবার করতে যাচ্ছিলাম, ন্যাড়া আবার বেলতলায় যাচ্ছিল, সুতরাং ওনাকে আর মনোনয়নই দেওয়া হলো না। বোঝা গেল, উনি যদি একটু চেপে থাকতেন আবার আমরা দেখতে পেতাম সত্যি রাষ্ট্রপতির কত ক্ষমতা। যাই হোক, টিএন সেশনের গল্পটা বললাম। এবার আশা করছি তোমরা এই যে স্লাইডটা ছিল এটা বুঝতে পেরেছো কেন বারবার এই কাজগুলো করা হচ্ছিল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা নেক্সট, এটা এখন 23rd, সেই সময় ছিল সুনীল অরোরা, এখন যিনি আছেন 25th। একমাত্র লেডি সিইসি 9 ছিলেন ভিএস রমা দেবী, টিএন সেশনের আগে একমাত্র মহিলা চিফ ইলেকশন কমিশনার। বোঝা গেল, এটা মনে রেখো। 25 জানুয়ারি, 25শে জানুয়ারি অবজার্ভ অ্যাজ ন্যাশনাল ভোটার্স ডে, জাতীয় ভোটার্স ডে হিসাবে এটাকে পালন করা হয়। তাই দেখবে এখন যাদের নতুন ভোটের নাম ওঠে তাদের ওই 25শে জানুয়ারি ওই দিন ভোটার কার্ড মানে হয় বাড়িতে আসেন অথবা কোনো একটা সেন্টার থেকে তাদেরকে ডেকে দেওয়া হয়। সিলভার নাইট্রেট নামটা তোমরা শুনেছো, দ্য ইঙ্ক ইউজ টু মার্ক অন ফিঙ্গার ডিউরিং ভোট, ভোটের সময় যে কালো কালিটা হাতে দেওয়া হয় সেটার নাম হচ্ছে সিলভার নাইট্রেট। ঠিক আছে, ওই সিলভার নাইট্রেটটা একটা সময় অন্য দেশ থেকে আনা হতো, এখন আমাদের এখানেই তৈরি হয়, ভারতবর্ষেই তৈরি হয়, এবং এটাকে বর্তমানে একটু মজা করে সেলফি ইঙ্ক বলা হয়, কারণ ওই হাতে আঙুলে কালি দিয়ে সবাই সেলফি দেয় সেই জন্য। যাই হোক, আচ্ছা ইভিএম এর পুরো কথা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, কোথাও লেখা নেই, খুব সিম্পল তাই লিখেও দিচ্ছি না, মনে রাখবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। ইভিএম ভারতবর্ষে প্রথম ইউজ হয় কেরালাতে, কেরালার একটা ভোটে 1982 সালে প্রথম ভারতবর্ষে ইভিএম ইউজ হয় কেরালাতে পারিয়ার ডিস্ট্রিক্টে। ঠিক আছে, তারপর 1988 সালে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং দিল্লিতে পার্টলি টেস্টেড, মানে সব বুথে নয় কিছু কিছু করে টেস্ট করা হয়। তারপর 1999 সালে গোয়া হচ্ছে ফুল স্টেট, যে কিনা ইজ দ্য ফার্স্ট স্টেট টু ইভিএম ফর ভোট অল বুথ। গোয়া হচ্ছে প্রথম স্টেট যে কিনা সমস্ত বুথে ইভিএম দ্বারা ভোট করায়। তারপরেরটা লেখা নেই, আমি এখানে বলে দিচ্ছি, একটু তোমরা নিজেদের মতো করে লিখে নিও। তারপর 2004 সাল অর্থাৎ যে ভোটের মাধ্যমে অটল বিহারী বাজপেয়ী হেরে গিয়ে মনমোহন সিং এসেছিল, এটাতে অল ওভার ইন্ডিয়া সমস্ত ভারতবর্ষে এই ইভিএম চালু করা হয়। ঠিক আছে, প্রথম 2004 সালে। যদিও এই ইভিএম নিয়ে প্রচুর সমস্যা আছে, ইভিএম নিয়ে প্রচুর অ্যালিগেশন আছে, প্রচুর লিটিগেশন আছে, তোমরা জানো ইভিএম এর ভোটটা সকলে পছন্দ করে না, এবং ইলেকট্রনিক জিনিস মানেই হ্যাকেবল, যেই বলুক না কেন হ্যাক করা যায় না, ইলেকট্রনিক জিনিস মানেই হ্যাকেবল। আচ্ছা, আরো একটা জিনিস তোমরা দেখেছো 2013 সাল থেকে এসছে, সেটা হচ্ছে নোটা। কি এসছে? নোটা। ফুল ফর্ম হচ্ছে নান অফ দ্য অ্যাবভ, ফুল ফর্মটা এখানে লেখা আছে নান অফ দ্য অ্যাবভ, ইন্ট্রোডিউসড ইন 2013। 2013 সালে এসছে নোটা। ইভিএম এর সমস্ত বোতামের শেষে একটা বোতাম থাকে, সেটা হচ্ছে নোটা ভোট, অর্থাৎ যদি তোমার কোনো প্রার্থীকে পছন্দ না হয় তখন তুমি ওই নোটাতে ভোটটা দেবে, অর্থাৎ কোনো প্রার্থীকে পছন্দ নয়। ইন্ডিয়া ইজ দ্য 14th কান্ট্রি টু ইউজ নোটা অপশান। ভারতবর্ষ হচ্ছে 14তম দেশ যে কিনা এই নোটা অপশানটা ইউজ করছে। এর আগে 13খানা দেশ এমন ছিল যে এই রকমের অপশান ইউজ করেছে, কিন্তু বলে রাখি ভারতবর্ষে একমাত্র নোটাটা আইওয়াজ করা হয়। অর্থাৎ যদি কোনো একটা কেন্দ্রে দেখা যায় যে 100টা ভোটার, হাইপোথেটিক্যালি ধরো 100টা ভোটার, এবং সেখানে নোটা পেয়েছে তার মধ্যে 80টা ভোট, আর 10টা ভোট পেয়েছে এ, 5টা ভোট পেয়েছে বি, 3টে ভোট পেয়েছে সি, আর 2টো ভোট পেয়েছে ডি, তাহলে জিতবে কে ভোটে? জিতবে এ। 5টা ভোট পেয়েছে, 10টা পেয়েছে এ, বললাম যে বেশি ভোট পাবে, নোটার পরে যে বেশি পাবে সে জিতবে। তাহলে নোটা ভোটটা কেন স্যার? নোটা ভোটটা এই জন্যই, এটার একটা যুক্তি, সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার আছে, আমার ভোটাধিকার আছে, ভোট দেবো, এটা আমার সাংবিধানিক অধিকার। কিন্তু দেখলাম একটা চোর, একটা ডাকাত, একটা গুন্ডা, 3জন ভোটে দাঁড়িয়েছে, তাহলে আমি সাংবিধানিক অধিকার প্রয়োগ করবো না? আমার প্রার্থী পছন্দ নয় বলে আঙুলে কালি দিয়ে আমি সেলফি দেবো না? এটা আবার কি কথা? আমার প্রার্থী পছন্দ নাও হতে পারে, তাই বলে আমি আমার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবো না?
সেই জন্যই নোটা অপশন। তোমার প্রার্থী পছন্দ নয়, তোমার পার্টি পছন্দ নয়, যদি না হয় তাহলে তুমি নোটাতে গিয়ে ভোট দাও। তাতে যদি নোটা ফার্স্টও হয়ে যায় কিছু করার নেই, ঠিক আছে? এর কোনো এফেক্টের কথা কোথাও কিছু বলা হয়নি। কিছু কিছু দেশে, ইন সাম আদার কান্ট্রিজ ইট ইজ কল্ড ব্ল্যাঙ্ক ভোট, এটাকে ব্ল্যাঙ্ক ভোট বা ফাঁকা ভোট বলা হয়, হোয়াইট ভোট বলা হয়, বা এগেনস্ট অলও বলা হয়। কিছু কিছু কান্ট্রিতে এমন আছে, যেমন জার্মানিতে আছে, একটা সার্টেন পার্সেন্টেজ বাঁধা আছে, যদি ওর অল ওভার ভোটের নোটা যদি তার থেকে বেশি পায় তাহলে পুনরায় ইলেকশন করতে হবে, ঠিক আছে? কিছু কিছু কান্ট্রিতে এমন আছে যে কোনো জায়গায় যদি নোটা বেশি ফাস্ট হয়ে যায় তাহলে কি হবে, তাহলে যারা যারা প্রার্থী ছিল সেই সব প্রার্থীকে পদত্যাগ করিয়ে পুনরায় অন্য প্রার্থী দিয়ে আবার ভোট করাতে হবে। বোঝা গেল? ভারতবর্ষে এমন কিছু নেই, শুধু নোটাটা আছে যাতে ভোটটা দিয়ে সেলফিটা আমরা দিতে পারি। আচ্ছা, নেক্সট ভিভিপ্যাট। ভিভিপ্যাট কথাটা তোমরা দেখেছো, শুনেছো বা দেখছো 2019 থেকে। ফুল ফর্ম হচ্ছে ভোটার্স ভেরিফিকেবল পেপার অডিট ট্রায়াল। অর্থাৎ এখানে দেখছো যে একটা, এই যে কালো কাঁচটা, সুপ্রিম কোর্টের নির্দেশে 2024 সালে এই কালো কাঁচটা উঠে গেছে। আগে এরকম কালো কাঁচ দেওয়া থাকতো, সুপ্রিম কোর্ট বলছে কালো কাঁচ কেন, ওটাকে একটা ট্রান্সপারেন্ট কাঁচ লাগাও। বোঝা গেল? কালো কাঁচের পিছনে তুমি ডিজিটালি ওটাকে চেঞ্জ করতে পারো যাতে পার্চিটা ঠিকঠাক দেখা যায়। এই কালো কাঁচটা কালো হয়ে থাকতো এরকম, তারপরে হঠাৎ আলো জ্বলবে, তুমি দেখতে পাবে যে যে সুইচে তুমি ভোটটা দিয়েছো সেই সিম্বলটা ওখানে এসে তোমাকে শো করবে, তারপর কেটে আবার ভিতরে পড়ে যাবে। আবার এই ভিভিপ্যাট ফুল ফর্ম ভোটার্স ভেরিফিকেবল পেপার অডিট ট্রায়াল, যে ভোটার ভোট দেবে সে দেখে নেবে যে ঠিক জায়গায় সে যেখানে ভোট দিতে চেয়েছে সেখানে তার ভোটটা পড়লো কিনা। ভিভিপ্যাট সব ক্ষেত্রে ইউজ করা হয় না, ভিভিপ্যাট কেবলমাত্র কেন্দ্রীয় ভোটগুলো, অর্থাৎ লোকসভা, এবারে লোকসভার ভোটে তো দিয়েছিল, হ্যাঁ বিধানসভার ভোটেও দেওয়া হয়, ঠিক আছে? বোঝা গেল? কিন্তু মিউনিসিপ্যাল ভোটে ভিভিপ্যাট ইউজ করা হয় না। আচ্ছা, এই যে ভিভিপ্যাট, এই ভিভিপ্যাটে আবার একটা সমস্যা, সেটা হচ্ছে ভিভিপ্যাট গোনা হতো না। তাহলে আমার কেন্দ্রে 10টা, একটা বুথে 10টা ভোটার আছে, তাহলে মেশিনে ভোটটাও গোনা হলো, তার সাথে ভিভিপ্যাটের ভোটটাও গোনা হলো। কিন্তু যখন ভিভিপ্যাট চালু করা হলো 2019 সালে, ইলেকশন কমিশন বলো না ভিভিপ্যাটের এগুলো গোনা যাবে না। তাহলে ভোট হলো, ভোট হওয়ার পরে ইভিএমটাকে যত্ন করে তুলে নিয়ে যাওয়া হলো, ভিভিপ্যাটগুলো ফেলে দেওয়া হলো। সুপ্রিম কোর্ট 2024 সালে বললো ঠিক আছে, পুরো ভিভিপ্যাট গুনতে সমস্যা হবে, তাই যে কোনো 5 থেকে 6টা বুথের ভিভিপ্যাট গুনতেই হবে। এবং যদি দেখা যায় যে 5টা বুথের ভিভিপ্যাট গোনা হচ্ছে, সেটা র্যান্ডামলি সিলেক্ট করবে কোনগুলো গোনা হবে, কেউ আগে থেকে সিলেক্টেড থাকবে না। সেই 5টা বুথের ভিভিপ্যাটের সাথে নর্মাল ভোট মিলছে না, তাহলেই বোঝা যাবে সেখানে কোনো একটা ঘাপলা হয়েছে। যাই হোক, 2024 সালে কিন্তু বেশ কিছু ভিভিপ্যাট গোনা হয়েছে। এটা সেই ভিভিপ্যাটের ছবি, তার হচ্ছে মেন ইউনিট। বোঝা গেল? আচ্ছা, এবার ইলেকশন কমিশনের যে অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্টটা এতদিন প্রেসিডেন্ট করে থাকতো। কে করে থাকতো? প্রেসিডেন্ট করে থাকতো অ্যাপয়েন্টমেন্টটা, কাউন্সিল অফ মিনিস্টারের পরামর্শে। কিন্তু সুপ্রিম কোর্ট কি বললো যে না, এখানে দেখো লেখা আছে টেকিং আউট দ্য এক্সিকিউটিভস এক্সক্লুসিভ হ্যান্ড in the appointment of chief election commissioner and election commissioners, the Supreme Court in a landmark decision on এটা থার্সডে, মানে ওই সময় কথা বলছি আর কি, ruled that their selection be done by a 3 members committee comprising the Prime Minister, the Leader of Opposition and of the Lok Sabha and the Chief Justice of India, thus nullifying the practice that has been vogue since independence. সুপ্রিম কোর্ট কি বলছে, যে ইন্ডিপেন্ডেন্সের পর থেকে যেভাবে প্রেসিডেন্ট মন্ত্রিসভার কথা শুনে ইলেকশন কমিশনার এবং চিফ ইলেকশন কমিশনারদেরকে নিয়োগ করত, সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে। এটার বদলে কি হবে, যে একটা বোর্ড থাকবে, সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে, লোকসভার বিরোধী দলনেতা থাকবে এবং প্রাইম মিনিস্টার থাকবে। এই 3 জন মিলে তৈরি হবে একটা বোর্ড। এই 3 জন মিলে ঠিক করবে যে কাকে সিইসি বানানো হবে বা কাকে ইসি বানানো হবে, ঠিক আছে? বোঝা গেল? এবং তার সাথে সুপ্রিম কোর্ট তখন একটা জিনিস বলেন যে ভবিষ্যতে লোকসভা বা ভবিষ্যতে পার্লামেন্ট চাইলে এটা দিয়ে নতুন আইন আনতে পারে। সাথেই 6 মাসের মধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার নতুন আইন নিয়ে চলে এলো, ঠিক আছে? যেখানে সরকারের গায়ে হাত পড়বে সেখানে সরকার তাড়াতাড়ি আইন করে দেবে। কেন্দ্রীয় সরকার নতুন আইন নিয়ে এলো এবং বর্তমানে এই যে ইলেকশন কমিশনের
যে সিট বা ইলেকশন কমিশনকে অ্যাপয়েন্ট করার যে কলেজিয়াম, ঠিক আছে, সেখানে আছেন নাম্বার 1 কে আছেন, সেখানে আছেন প্রাইম মিনিস্টার নিজে। তারপরে নাম্বার 2 আছেন লিডার অফ অপোজিশন অফ লোকসভা। আর নাম্বার 3 আছেন ল মিনিস্টার। ঠিক আছে, তো সুতরাং কি সমস্যা হয়ে যাচ্ছে, আইন করে দিয়েছে, এখানে কিন্তু বেকার লিডার অফ অপোজিশনটার কোনো কাজ থাকছে না। অর্থাৎ দেখা গেল যে লিডার অফ অপোজিশন একটা নাম ঠিক করেছে যে সুপ্রিয়া, আর পিএম একটা নাম ঠিক করেছে রোহিত, তাহলে পিএম এর নামটাকেই সাপোর্ট করবে ল মিনিস্টার, তাই তো? আইনটা যা হয়ে গেল সেই আমাদের প্রাইম মিনিস্টারের কথা অনুযায়ী, মন্ত্রী পরিষদের কথা অনুযায়ী কিন্তু বর্তমানে নির্বাচন হবে। যদিও এই আইনকে পাস করে দিয়েছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে ঠিক আছে, পার্লামেন্ট থেকে তৈরি হওয়া আইন, এটাকে আমরা মান্যতা দিলাম। বোঝা গেল? তাড়াহুড়ো করে কি করা হলো, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো। ক্লিয়ার? বোঝা গেল? বর্তমানে এই প্রসেসে আমাদের ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট বা ইলেকশন কমিশনার্সদেরকে অ্যাপয়েন্ট করা হয়। তাহলে এই ছিল আমাদের ইলেকশন কমিশন। তোমাদের পরবর্তী যে পরবর্তী ক্লাসটা হবে অ্যাকচুয়ালি 18 সেপ্টেম্বর, কারণ এর মাঝে পুজো আসছে, পুজো কাটাও ভালো করে। 18 অক্টোবর, সরি 18 অক্টোবর, 18 অক্টোবর শুক্রবার, ওই দিন তোমাদের পরবর্তী ক্লাস হবে। আর ডিওয়াইকে কি আমি এদের গ্রুপে অ্যাড করে দেবো? মানে লিঙ্কটা পাঠাতে ভুলে যাই মাঝে মাঝে আর কি। হ্যাঁ স্যার, করে দিতে পারেন আপনি। হ্যাঁ, দুটো গ্রুপ আছে এদের, একটা বুধবার করে ক্লাস হয়, একটা শুক্রবার ক্লাস হয়। বুধবারের গ্রুপটাতে অর্পিতা, শরণ্যা ওরা আছে, আর স্যার, শুক্রবারের বুধবার গ্রুপটাতে, ঠিক আছে? তো ঠিক আছে, যে কোনো একটা স্যার, গ্রুপে তোমাকে বুধবার হ্যাঁ স্যার, বলো বুধবার আর শুক্রবার লিঙ্কটা একটু বলবেন। টাইমটা। হ্যাঁ, বুধবার আর শুক্রবারের টাইমটা। ওই 8টা থেকেই, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার তাহলে বুধবারও দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, অর্পিতাদের গ্রুপটাতে তোমাকে অ্যাড করে দেবো, ওটার সাথে ঠিক ক্লাস আছে। করো। আচ্ছা, হ্যাঁ স্যার। তো যাই হোক, এই পর্যন্ত ছিল আজকে। আবার পুজোর পরে তোমাদের সাথে দেখা হবে, ভালো করে পুজো কাটাও, লেখাপড়াটাও করো তার সাথে। আর পুজোর পরে পরেই একটা মক টেস্ট নেব। মক টেস্ট মানে কেবলমাত্র এই কনস্টিটিউশনের উপর মক টেস্ট। আর পুজোর পরে বারুইপুরে আমার যে ইনস্টিটিউশন আছে সেখানে অফলাইন কিছু মক টেস্ট হবে। সেই মক টেস্ট মানে পিএসসি, গ্রুপ সি, মিসলেনিয়াস মেইনস, এই ধরনের কিছু মক টেস্ট নেওয়া হবে। কেউ যদি দিতে চাও, আমি ডেট অ্যানাউন্স করে দেবো অনেক আগে থেকেই, মিনিমাম 10-12 দিন আগে থেকে। যদি কেউ মনে করো যে ওখানে এসে মক দেবে, তাহলে তারা এসে দিতে পারো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। গুড নাইট, টাটা। ওকে স্যার স্যার, ভালো করে পুজো কাটাবেন। গুড নাইট। টাটা, শুভ শারদীয়া প্রত্যেককে। গুড নাইট স্যার।